সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই। সাথে আছি ইয়াসির সিলভি। আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে নানা জনপদে নানা প্রতিষ্ঠানে আমরা গিয়ে থাকি। আমরা চেষ্টা করি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা তুলে ধরতে। আমরা জানি তাদের জীবনের গল্প, জীবিকার গল্প, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কি প্রত্যাশা সেটি আমরা তুলে ধরি। দর্শক, সেটির ধারাবাহিকতা এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এখানে আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম তথা বাংলাদেশের স্বনামধন্য যারা চক্ষু বিশেষজ্ঞ আছেন তাদের সাথে। আমরা জানার চেষ্টা করব চক্ষু রোগ এবং এই বিষয়ে বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এবং আমাদের যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে সম্মুখীন হচ্ছেন তাদের করণীয় কি, সেই সাথে বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের চিকিৎসকদের কি পরামর্শ। সবার প্রথমেই আমি পরিচয় করিয়ে দিতে চাই আমার সাথে উপস্থিত আজকের অতিথিবৃন্দের সাথে। আমার সাথে আছে আমার ডান দিক থেকে প্রথমেই ডক্টর গোলাম মোস্তফা চৌধুরী, ডিরেক্টর শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। সেই সাথে তিনি একজন খ্যাতিমান ছানি রোগ বিশেষজ্ঞ। এরপরেই আছেন ডক্টর আব্দুল মান্নান শিকদার, ডিরেক্টর ফিন্যান্স, সেই সাথে তিনি শিশু চক্ষু বিশেষজ্ঞ। এরপরেই আছেন ডক্টর মুর্তজা নুরুদ্দিন, ডিরেক্টর একাডেমিক, সেই সাথে তিনি চোখের প্লাস্টিক সার্জারি নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে। আমার বাপাস থেকে আছেন ডক্টর এম এ করিম, ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, সেই সাথে তিনি গ্লোকোমা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এরপরেই আছেন ডক্টর তাসমিয়া তাহমিদ, ডিরেক্টর এবং সাধারণ চক্ষু সেবা বিষয় বিশেষজ্ঞ। এবং এরপরেই আছেন ডক্টর শাহাদাত হোসাইন, ডিরেক্টর ওটি অ্যান্ড মেডিসিন শপ, সেই সাথে তিনি একজন ছানি রোগ বিশেষজ্ঞ। এবং সর্বশেষ আছেন ডক্টর তনিমা রয়, তিনি একজন চোখের স্নায়ু রোগ বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। সবার প্রথমেই চলে যাচ্ছি, আমার ডান দিক থেকে প্রথমে আছেন ডক্টর গোলাম মোস্তফা চৌধুরী, যিনি ছানি রোগ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। চিকিৎসা সেবায় যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইব এই পেশায় আসার পেছনের গল্পটা কি। অনেকগুলো সাবজেক্ট থাকতে আপনি ডাক্তারি বিষয়টিকে কেন পছন্দ করেছিলেন এবং যেই স্বপ্ন নিয়ে এই পেশায় আসা সেটি কতটা পূরণ হয়েছে? চিকিৎসা পেশাকে বেছে নেওয়ার পিছনে মূল কারণ হলো আমার কাছে মনে হয়েছে যে এই পেশাটায় সৎ থেকে জীবন ধারণ করাটা সহজ আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে। সেই জন্যে আমি মানব সেবাও একটা উপলক্ষ, সেই জন্য আমি চিকিৎসা সেবাকে পছন্দ করলাম। আপনার মহৎ চিন্তা, এবং নিশ্চয় আপনি সেই যে স্বপ্ন নিয়ে এসেছেন সেটি পূরণ হয়েছে এবং আপনার আরো সাফল্য কামনা করি। আপনার কাছে এবার আপনি যেই বিষয়ে কাজ করেন, ছানি রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশে বর্তমানে এই রোগের প্রকোপ কেমন এবং এখান থেকে উত্তরণে আসলে আপনারা কোন কোন কার্যক্রমগুলো হাতে নিয়েছেন, সেই সাথে রোগীদের আসলে সচেতন হওয়ার জায়গাগুলো কি কি? ছানি আসলে চোখের ভিতরে যে স্বচ্ছ লেন্সটা থাকে, এটা যখন অস্বচ্ছ হয়ে যায়, বাহিরের ছবি চোখের ভিতরে প্রতিসরিত হয় না, তখন মানুষ কম দেখতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা বয়স কালেরই হয়, কিন্তু যে কোনো বয়সে ছানি কিন্তু হতে পারে। আবার আঘাতজনিত কিংবা অন্য কারণে, অন্য রোগের কমপ্লিকেশনের কারণেও ছানি রোগ হয়। এটা তো চলমান, এটা বাড়ছে, সংখ্যায়ও বাড়ছে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আগে 20-30 বছর, 50 বছর আগে যতটুকু পরিমাণ রোগীর সংখ্যা ছিল, এখন নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি। হ্যাঁ, সেবা দেবার ব্যাপারটাও অনেকাংশে বেড়েছে আগের থেকে, আধুনিকায়ন হয়েছে, মানুষ সেবা পাচ্ছে। বাহ, চমৎকার বলেছেন। আপনার কথা শুনে আমরা যারা আছি সাধারণ রোগী, আমরা খুব আশাবাদী হতে পারি যে এই বিষয়ে অন্তত চিকিৎসাটা আছে। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন সচেতন নাগরিক হিসেবে তথা চিকিৎসক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? নাগরিক হিসেবে তো আমি এটাই পোষণ করি যে আমাদের সমাজ, আমাদের দেশটা একটা শান্তিপূর্ণ, শোষণমুক্ত, সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ এবং দেশ হোক, এটাই কামনা করি। আর চিকিৎসক হিসাবে আমি মনে করি যে আমাদের চিকিৎসা সেবাতেও অনেক উন্নত করার এবং সংস্কার করার অনেক জায়গা রয়ে গেছে, চেষ্টা চলছে। আশাবাদী, আমি তো মনে করি যে
আমাদের সামাজিকভাবে আমাদের চক্ষু চিকিৎসকদের উদ্যোগটা ভালোই, আমি আশাবাদী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য। দর্শক, এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন, আমার সাথে আছেন ডক্টর আব্দুল মান্নান শিকদার, ডিরেক্টর ফিন্যান্স শেভরন আই হসপিটাল, সেই সাথে তিনি একজন শিশু চক্ষু বিশেষজ্ঞ। আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি করতে চাই, যেহেতু শিশুদের চোখের রোগ বিষয়ে প্রশ্ন এটি খুব কমন দৃশ্য হয়ে দাঁড়িয়েছে আমাদের শিশুকাল থেকেই, কিন্তু আমরা তথ্য প্রযুক্তির কারণে আমরা তাদেরকে ডিভাইস তুলে দিচ্ছি, অনেক অভিভাবক ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, বুঝে কিংবা না বুঝেই দিচ্ছে, এবং তাতে যেটা দেখা যায় শিশুদের প্রথম স্বাস্থ্যগত যে প্রভাবটা, কুপ্রভাব, সেটা চোখের উপরেই পড়ে। এবং আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়টা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে, সেটার প্রকোপ কেমন, এবং এই জায়গা থেকে আসলে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের করণীয় কি? এখন অভিভাবকরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গ্যাজেটস অথবা এগুলো শিশুদের হাতে তুলে দিচ্ছে। এটা অভিভাবকদের দোষ দিয়েও লাভ নাই, কারণ আমরা শিশুদেরকে পর্যাপ্ত খেলার জায়গা দিতে পারছি না। আগে যেরকম মাঠ ময়দান যেগুলো ছিল, ওখানে শিশুরা আমরা স্কুলে খেলাধুলা করছি, এখন কিন্তু ওই রকম জায়গা নাই, যে কারণে বাচ্চারা বাসায় বন্দি অনেকটা। তো বাধ্য হয়ে তাদেরকে গ্যাজেটের উপরেই নির্ভর করতে হচ্ছে সময় কাটানোর জন্য। এটার একটা কুফল আপনি যেটা বলতে পারেন, যেমন গ্যাজেট নিয়ে সবসময় থাকার কারণে যেটা হচ্ছে সেটা হলো যে তাদের দৃষ্টির ত্রুটিজনিত সমস্যা, এইটার একটা প্রকোপ আকারে ধারণা করছে। যেমন এখন দেখবেন যে আপনি স্কুলে গেলে মোস্ট অফ দ্য বাচ্চা দেখা গেছে যে চোখে চশমা আছে। এটার মূল কারণ হলো এই গ্যাজেট। তো আমরা যদি পর্যাপ্ত খেলার জায়গা বাচ্চাদেরকে দিতে পারি, তাইলে আমার মনে হয় এই প্রকোপটা অনেকটা কমে আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে ধরুন আমরা পর্যাপ্ত জায়গাও দিতে পারছি না, আবার প্রযুক্তিকেও এড়াতে পারছি না, সেক্ষেত্রে ঠিক কিভাবে ব্যবহার করলো বা কিভাবে জীবন ধারণ করলে অন্তত চোখটা তাদের রক্ষা হবে? হ্যাঁ, আমরা যেমন গ্যাজেট দিয়ে দিচ্ছি না, কিন্তু আমরা এটাকে মডিফাই করতে পারি। যেমন ওদেরকে আমি যেটা অ্যাডভাইস করি সাধারণত, যে অবসর কিভাবে কাটাবেন। আপনি বাচ্চাদেরকে, আমি বাবা মাকে বলি যে আপনি শিশুদেরকে গ্যাজেট দিবেন না, আপনি মোবাইল দিবেন না, তাদেরকে অবসরে টিভি দেখার সুযোগ করে দেন। তাইলে তাদের অবসরটাও কাটবে এবং চোখের উপরে এই যে পাওয়ার দৃষ্টি ত্রুটিজনিত যে সমস্যা, এটা অনেকটা কম হবে। চমৎকার বলেছেন, এটি একটি আপাতত সমাধান হতে পারে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন চিকিৎসক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? চিকিৎসক হিসাবে তো আসলে আমরা সবাই সুন্দর বাংলাদেশই চাই, কিন্তু আমি বলবো অন্যভাবে জিনিসটা। যদি আমি চিকিৎসক হিসাবে বলতে চাইতেছি না, আমি যদি সাধারণভাবে বলি, আমরা অনেক স্পেশালিটির লোকজন আছে, সবাই কাজ করি, যে যার পজিশনে যাতে সৎভাবে সুন্দরভাবে মানুষের জন্য ভালো হয়, সেইভাবে যদি আমরা কাজ করি, তাইলে আমার মনে হয় দেশটা অনেক সুন্দর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন ডক্টর মুর্তজা নুরুদ্দিন, তিনি ডিরেক্টর একাডেমিক শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। আপনার কাছে যেই বিষয়ে প্রথমেই জানতে চাইব, সাধারণত আমরা চোখের সমস্যাগুলো যখন সাধারণ ওষুধে বা সচেতনতায় বা ব্যায়ামে সারে না, তখনই কিন্তু সার্জারির প্রয়োজন পড়ে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে চক্ষু রোগীর ক্ষেত্রে সার্জারির হারটা কি বেড়েছে না আগের মতোই আছে? আপনি একজন সার্জন হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন? সার্জারির কথা যদি আমরা বলি, চোখের যেটা মেইন সার্জারি সেটা তো হচ্ছে ছানি সার্জারি। যেহেতু ছানি রোগীর সংখ্যা অলরেডি বেড়েছে, আমাদের জনসংখ্যাও বেড়েছে, মানুষের ভিতরে সচেতনতাও বেড়েছে। আগে যে জিনিসটাকে মানুষ ইগনোর করতো, অবহেলায় ফেলে রাখতো, এখন সেগুলো মানুষ এগিয়ে আসে, অপারেশনের জন্য চিন্তাভাবনা করে। তো ডেফিনেটলি আগের থেকে আমাদের সার্জারির সংখ্যা অনেক হারেই বেড়েছে। আর চোখের ক্ষেত্রে আমি বলবো যে শুধু ছানি না, চোখের আরও অনেক রোগ আছে। যেমন আমি যে জিনিসটাতে আমি স্পেশালিস্ট, আমি প্লাস্টিক সার্জারি নিয়ে কাজ করি। এখানে যেমন চোখের জন্মগত কিছু ত্রুটি আছে, যেগুলো যদি সময় মতো চিকিৎসা করা না হয়, তাহলে দীর্ঘমেয়াদী এগুলো চোখের দৃষ্টিজনিত সমস্যা হয়। একটা বয়সের পরে এগুলো চিকিৎসা করলেও এগুলো আর চোখের দৃষ্টি ফিরে আসে না। তো এই ব্যাপারেও আমি বলবো যে আগের থেকে মানুষ কিন্তু বর্তমানে সচেতন হচ্ছে, বা আস্তে আস্তে তারা এগিয়ে আসতেছে। আরও অনেক সচেতনতা দরকার। যদি আমরা এই ধরনের অনুষ্ঠান করি, প্রচার করি, এভাবে আমরা যদি চলতে থাকি, আগাইতে থাকি, তাহলে হয়তো মানুষ আরও সচেতন হবে, জানবে অনেক কিছু।
তো সেদিক থেকে আচ্ছা, প্লাস্টিক সার্জারির কথা যেহেতু বলছি, প্লাস্টিক সার্জারির এই জায়গায় উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের যদি তুলনামূলক বিশ্লেষণ করেন, আপনি বাংলাদেশকে কোথায় রাখবেন? আজ থেকে 10 বছর আগের সাথেও যদি আমি তুলনা করি, বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। তবে কিছু জায়গায় যেমন ধরেন যেগুলো অনেক তথ্য প্রযুক্তি নির্ভর, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় আমরা এখনও পিছিয়ে আছি, কারণ এগুলো এখনও আমাদের দেশে ওরকম কস্ট এফেক্টিভ হয়ে ওঠে নাই। তবে আস্তে আস্তে আমি আশাবাদী অনেক আগাচ্ছি এবং হয়তো আগামী 5-10 বছরে আমরা আরও অনেক এগিয়ে যাব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা আশা করতে পারি সরকার এবং বেসরকারি যারা বিনিয়োগকারী তারাও যদি এগিয়ে আসেন তাহলে বিষয়টি সহজ হতে পারে। সেক্ষেত্রে অনেক কাজটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ ভাই, আপনি চমৎকার বলেছেন। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আগামীতে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান? অবশ্যই আমি চাই বাংলাদেশ একটা ঐক্য এবং সাম্যের ভিত্তিতে গড়ে উঠুক। একটা সুস্থ, একটা নিরাপদ দেশ হিসাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই, যেখানে আইনের শাসন থাকবে, মানুষ শিক্ষিত হবে এবং বিশেষ করে আমরা যেহেতু চিকিৎসক, স্বাস্থ্য খাত যেন মানুষের প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে যায়, সে ব্যাপারে আমরা অবশ্যই যারা সরকারে থাকবে বা বেসরকারি পর্যায়ে যারা কাজ করেন তাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রত্যাশা সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেটি আমরাও চাই। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন আমার সাথে, আমার বাঁ পাশ থেকে সবার প্রথমেই ডক্টর এম.এ. করিম, ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, সেই সাথে তিনি একজন গ্লোকোমা বিশেষজ্ঞ। আপনাকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, আপনি যে বিষয়টিতে কাজ করেন গ্লোকোমা, এই বিষয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করবেন। এটি কোন ধরনের রোগ এবং এটির প্রকোপ বাংলাদেশে বর্তমানে কেমন, এবং এখান থেকে বাঁচবার জন্য আমাদের যারা রোগী আছেন বা সাধারণ জনগণ আছেন তাদের কোন কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত? গ্লোকোমা হচ্ছে চোখের একটি জটিল রোগ, যেখানে চোখের সবচেয়ে সংবেদনশীল যে অংশ, চোখের নার্ভ, অপটিক নার্ভ, যার মাধ্যমে চোখ ব্রেনের সাথে যোগাযোগ রক্ষা করে, সেই নার্ভটা নষ্ট হয়ে যায়। সেই নার্ভটা নষ্ট হয়ে মানুষের দৃষ্টি যে পরিসীমা সেটা আস্তে আস্তে কমতে থাকে, যেই জন্য মানুষ বুঝতে পারে না যে তার চোখের রোগটা হচ্ছে। এই জন্য গ্লোকোমাকে বলা হয় সাইলেন্ট কিলার অফ সাইট, অর্থাৎ দৃষ্টির নীরব ঘাতক। এই রোগ খুবই কমন। আপনি যদি চিন্তা করেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন রোগ চোখের জন্য, সেটা বলে গ্লোকোমা হচ্ছে দ্বিতীয়, প্রথম হচ্ছে ছানি। তবে যদি আপনি চিন্তা করেন সব অন্ধ হয় কোন রোগের মাধ্যমে সবচেয়ে বেশি, তাহলে সেটা হবে গ্লোকোমা। এই জন্য গ্লোকোমা বলা হয় মোস্ট কমন কজ অফ ইরিভার্সাল ব্লাইন্ডনেস ইন দ্য ওয়ার্ল্ড। গ্লোকোমা সব বয়সে হয়ে থাকে, বৃদ্ধ বয়সে বেশি হয়, শিশুদের হতে পারে। গ্লোকোমা যেহেতু নীরব, রুগীরা বুঝতে পারে না যে সেই রোগে ভুগছে কিনা, সেই জন্য রুগীরা অবহেলা করে। সেই জন্য গ্লোকোমা নির্ণয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এই রোগ নির্ণয় করা সম্ভব হয় না। সেই জন্য এটা সাধারণ মানুষের জন্য ইম্পর্টেন্ট সংবাদ হচ্ছে যে সবাইকে, বিশেষ করে 40 বছর পরে সবাইকে একটা নির্দিষ্ট সময় পর পর চোখের ডাক্তার দেখাতে হবে। গ্লোকোমা আসলে কোন ধরনের অভ্যাস বা বদ অভ্যাস থেকে হতে পারে, সেটি কি বলা যাবে? অ্যাকচুয়ালি গ্লোকোমার কোনো কারণ ছাড়াই হয়, অভ্যাস ছাড়া হয়। তবে কিছু কিছু গ্লোকোমা বিভিন্ন কারণ হয়ে থাকে, যেমন যদি কেউ অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন ড্রাগস, যেমন ওষুধ ব্যবহার করে, স্পেশালি স্টেরয়েড জাতীয় ওষুধ, এগুলো গ্লোকোমা ডেভেলপ করে। এটা হয় সাধারণত আমরা বিভিন্ন রোগ, যেমন চোখে অ্যালার্জি হয় বা চোখের কোনো বিভিন্ন অসুবিধার জন্য আমরা একটু বেশি পাওয়ারফুল ওষুধ রোগীকে খুশি করার জন্য, কারো অ্যালার্জি যেটা থাকবে ভালো হবে না, সেটাকে তাড়াতাড়ি ভালো করার জন্য অনেকে আমরা পাওয়ারফুল ওষুধ দিয়ে, স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকি। সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে গ্লোকোমা ডেভেলপ করতে পারে। আবার ছানির থেকে গ্লোকোমা হয়। আপনারা জানেন যে ছানি একটা রোগ, যে মানুষ অন্ধ হয়। সে ছানি যখন অপারেশন করা হয় না, ছানি যখন অতিরিক্ত বেড়ে যায়, হাইপার ম্যাচিউর হয়, তখন সেখান থেকে গ্লোকোমা ডেভেলপ করে। আরও অনেক কারণে গ্লোকোমা বিভিন্ন অসুখের জন্য হতে পারে, চোখের অসুখ, শরীরের অসুখের জন্য গ্লোকোমা ডেভেলপ করতে পারে। এটি আমাদের যারা রোগী আছেন তাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় ছিল এই পরামর্শটি। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আপনি একজন নাগরিক হিসেবে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান, অর্থাৎ কেমন বাংলাদেশ চান? আমরা একটা শান্তি দেশ চাই, যে দেশে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। আমি
অনেক দেশে দেখেছি, অন্য দেশগুলো ওদের কারোর সাথে কারো কোনো ঝামেলা নেই, সবাই মিলেমিশে থাকে। কিন্তু আমাদের দেশে যে নিজেদের মধ্যে যে হানাহানি কাটাকাটি, যে বিভিন্ন অশান্তি যে সব জিনিসগুলো, এগুলো আমাদের অনেক পীড়া দেয়, কষ্ট দেয়। তা আমরা চাই যে আমরা একটা শান্তি দেশে থাকবো, যেখানে এই দুর্নীতি থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, ধ্বংসাত্মক জিনিস থাকবে না, এবং শান্তির দেশ হবে। এবং চিকিৎসা ব্যাপারেও আমরা বলবো যে যারা যেন সবাই চিকিৎসা পায়, কেউ যেন অন্ধ না হয় চোখের চিকিৎসাহীনভাবে, এবং যে কোনো চিকিৎসা যেন সঠিকভাবে পায়। ধন্যবাদ সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন আরেকজন চক্ষু রোগ বিশেষজ্ঞ, ডক্টর তাসমিয়া তাহমিদ। আমরা আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার কাছে যেই প্রশ্নটি করতে চাই, চোখের নানাবিধ সমস্যা নিয়ে রোগীরা আসেন এবং আপনি প্রাথমিকভাবে সবাইকে ডিল করে থাকেন। এই ক্ষেত্রে বর্তমান সময়ে বাংলাদেশের কোন কোন জায়গাগুলোতে সমস্যা বেশি দেখেন আপনারা? চোখের কোন রোগগুলোর প্রকোপ বেশি এবং সেগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আসলে আমরা যখন চোখের রোগী দেখি, সব ধরনের রোগীই তো আমাদের কাছে আসে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আমরা পাই সেটা হচ্ছে চোখে কম দেখা, বা যেটাকে আমরা বলি রিফ্রেক্টিভ এরর, মানে চোখের স্বাভাবিকভাবে একটা পাওয়ারজনিত সমস্যা। তো হয়তো কম বয়সীদের একটা স্পেসিফিক পাওয়ারের সমস্যা থাকে, যে কেউ দূরে কম দেখে, কেউ কাছে কম দেখে। তবে যে কোনো সুস্থ মানুষ বয়স যখন 40 পার হয়ে যায় বা 40-এর দিকে যায়, সবাই কিন্তু কাছে কম দেখে। এবং আমার মনে হয় সবচেয়ে বেশি রোগী আমাদের কাছে আসে কাছে কম দেখি এই জিনিসটা নিয়ে। এটা কিন্তু আসলে ঠিক রোগ বলা যাবে না, এটা একটা বয়সজনিত একটা স্বাভাবিক ব্যাপার, যেটা কিনা প্রতিটা মানুষই একসময় না একসময় ভোগ করে। তো আমরা বর্তমানে এই জিনিসটাই সবচেয়ে বেশি পাই, যে মানুষ সব সময় আমাদের কাছে আসে যে আমি কম দেখছি, সেটাই কমনলি পাওয়া যায়। আর এমনিতে অন্য যে জিনিসগুলো আমরা স্বাভাবিকভাবে পাই, যে যেমন একটা সময় আসে যখন খুব কনজাংটিভাইটিসের এফেক্ট হয়, যে চোখ উঠা রোগটা বলে, এটা খুব একটা স্বাভাবিক রোগ, যে ভাইরাসের একটা প্রকোপ হয়, চোখে পানি পড়ে, লাল হয়ে যায়। এটা নিয়ে অনেক রোগী আমাদের কাছে প্রায় প্রতিদিনই আসে। তারপর আরেকটা রোগ আগেই বললো, যে অ্যালার্জির সমস্যা, চোখে অ্যালার্জিজনিত রোগ, এগুলো নিয়েও অনেক রোগী আসে আমাদের কাছে। আর বিশেষ যে রোগগুলো, বিশেষ করে এই যে ছানি রোগ, হ্যাঁ, সেটাও বলতে গেলে এক ধরনের বয়সজনিত সমস্যা, যে প্রতিটা মানুষই একটা বয়সে গিয়ে ছানিতে আক্রান্ত হয়। তো এই ধরনের রোগীগুলোই আসলে আমরা বেশি পেয়ে থাকি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি, চোখের যেহেতু নানাবিধ সমস্যা, এই ক্ষেত্রে কোন ধরনের অভ্যাস গড়ে তুললে অল্পতে দৃষ্টি শক্তি হারানোর ঝুঁকি কমে আসবে, বা চোখ অনেকদিন ধরে ঠিকঠাক থাকবে? আসলে বেশিরভাগ রোগ কিন্তু যেটা আমরা বলছি যে হ্যাঁ কম দেখছি, এটা তো আসলে ঠিক রোগ বলা যাচ্ছে না, এটাকে বলতে হচ্ছে যে বয়সজনিত ব্যাপার। তো এটা হচ্ছে, ওটা তো স্বাভাবিকভাবেই সব মানুষের আসে। আর যেগুলো চোখ ভালো রাখার ব্যাপার, যেমন আমাদের আরেকজন ডাক্তার বলে গেছেন যে গ্যাজেটস, এখন আজকাল গ্যাজেটসের সমস্যাগুলো অনেক বেশি প্রকোপ আকারে ধারণ করছে, যার জন্য হচ্ছে যে বাচ্চাদের ভিতরে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আর এমনিতে স্বাভাবিকভাবে চোখের অন্য যে সমস্যাগুলো হয়, যে অন্য রোগের এফেক্ট, যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলো চোখকে এফেক্ট করে। তো এই জন্য আমাদের শরীরের অন্য রোগগুলো যখন আমরা ভালো রাখতে পারবো, কন্ট্রোলে রাখতে পারবো, তখন দেখা যাবে কি চোখের রোগগুলো ভালোই আছে, চোখের স্বাস্থ্যও ভালো থাকবে। অর্থাৎ সার্বিকভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়া, ভালো খাদ্যাভ্যাস, সেটাই হতে পারে চোখের যত্ন এবং তথা পুরো স্বাস্থ্যের যত্নের জন্য একটি উত্তম পন্থা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী তথা দেশের সচেতন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আসলে একজন সচেতন নাগরিক হিসেবে শুধু আমি না, সবাই হয়তো এটা চাই, যে আমি চাই যে আমার দেশের সবাই যদি দেশকে ভালোবাসে, তাহলে তারা সবাই দেশের জন্য কাজ করবে। আমার মনে হয় দেশপ্রেমটাই এখানে একটু বড় হয়ে যাওয়া উচিত। সবাই দেশকে ভালোবাসলে সে তার নিজের কাজটা ঠিকমতো করবে, সে তার দেশের উন্নতির জন্য কাজ করবে। হ্যাঁ, তাহলে সবাই মিলেমিশে, যেটা বললো যে সবাই মিলেমিশে থাকার ব্যাপার, যে সেই জিনিসগুলো তখন সুন্দরভাবে আসবে। আমি সেটাকেই গুরুত্ব দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসাইন, ডিরেক্টর ওটি অ্যান্ড মেডিসিন শপ, শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। সেই সাথে তিনি একজন ছানি রোগ বিশেষজ্ঞ। আপনার কাছে একটি ব্যতিক্রম প্রশ্ন করতে চাই। আমাদের দেশে নানা ধরনের কুসংস্কার প্রচলিত, নানা মিথ আছে, সেটা স্বাস্থ্য সম্পর্কে হয়, চোখও তার ব্যতিক্রম নয়। এমন কিছু মিথ বা কুসংস্কারের কথা বলতে পারেন যেটা আসলে চিকিৎসা বিজ্ঞান সেটিকে সমর্থন করে না। আমাদের একটা ভ্রান্ত বিশ্বাস থাকে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে সেটি আসলে ঠিক নয়।
এরকম যদি এক দুইটা এক্সাম্পল দেয়া যায়। আসলে আমাদের দেশটা তো কুসংস্কার নিয়ে ভরা ছিল সবসময়। এখন হয়তো শিক্ষার হার বাড়ছে, আমরা কিছু কিছু উত্তরণ হচ্ছে বা হওয়ার পথে আছি আসলে। যেমন একটা মানুষ বয়স হলে অন্ধ হবে, এটা একটা মিথ ছিল আমাদের, কিন্তু বয়স হলে ছানিয়ে হয় এটা তো একটা কমন ইয়া। তো ছানি তো কিউরেবল ডিজিজ, যেটা বলা হয় একটা কিউরেবল ব্লাইন্ডনেস, যেখান থেকে সম্পূর্ণ দৃষ্টি ফেরত আসা সম্ভব। যেমন যদি বলি আমি প্রকোপটা কি ছানির, আমাদের দেশের 40 ঊর্ধ্ব বয়সের 1% অন্ধ, তার মধ্যে 80% হচ্ছে ছানি রোগজনিত কারণ, যেটা আমরা ছোট্ট একটা অপারেশন করে দিয়ে সম্ভব। যদি আমি 1 কোটি মানুষের চিন্তা করি তাহলে কী পরিমাণ বললে আমরা চিন্তা করতে পারি। এটা হচ্ছে ব্লাইন্ড যারা 2 চোখেই দেখে না, আর বলা হয় যদি যারা 1 চোখে দেখে এরকম হচ্ছে তার 1.5 গুণ, অর্থাৎ তার 150% বেশি হচ্ছে মনোকুলার ব্লাইন্ড বলে আমরা। তো এগুলো সবগুলোই আমরা ছোট্ট একটা অপারেশন করে দিয়ে এটা ব্লাইন্ডনেস দূর করা সম্ভব। তো এটা যেমন অনেক মানুষ আসে না গ্রামেগঞ্জে, না বুড়ো হয়ে গেছে কি দেখবে, এটা তো বয়স হয়ে গেছে আর বোধহয় দৃষ্টিশক্তি হবে না। হারানো সম্ভব। কিন্তু দেখা যায় যদি আমরা এটাকে তার জাস্ট একটা অপারেশন করে একটা লেন্স যদি প্রতিস্থাপন করতে পারি, তার 100% দৃষ্টি প্রতিস্থাপন বা ফিরে আসা সম্ভব, এবং সে সমাজের জন্য বোঝা না হয়ে একটা কিন্তু অ্যাসেট হতে পারে। যেমন আমাদের দেশের ইকোনমির বড় একটা কিন্তু বার হচ্ছে ব্লাইন্ডনেস, তো এখান থেকেও হয়তো ইয়া করা যায়। চিকিৎসক হিসেবে আপনার কি পরামর্শ থাকবে দেশের স্বাস্থ্য খাত তথা বিশেষ করে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে এটার উন্নয়নে সরকার, বেসরকারি খাত, ডাক্তার এবং গবেষক সহ যারা আছেন তাদের কোন ধরনের ভূমিকা রাখা উচিত এই খাতে উন্নয়নের জন্য? আসলে এটা একটা কমিটমেন্টের প্রশ্ন আর কি। যেমন যদি বলি আমাদের দেশটা যদি ভালো থাকে, যেমন আমরা ভালো থাকি তাহলে কিন্তু সবগুলো সম্ভব। যেমন আমি দূরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারবো কিনা, এটা কিন্তু একটা পলিসি মেকিংয়ের বিষয় আছে। এটা হয়তো আমি ইন্ডিভিজুয়ালি পারবো না, এটা হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে যদি পলিসিগুলো অ্যাডাপ্ট করা যায় তাহলে হয়তো মানুষের দূরগোড়ায় আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবো। যদি দূরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি তাহলে একটা আমরা ভালো জাতি, একটা স্বাস্থ্যবান, একটা ইফেক্টিভ জাতি উপহার দিতে পারবো। আপনি চমৎকার বলেছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে বা আরো সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেরই আসলে কমিটমেন্ট আছে দেশের প্রতি, সেটি যদি তারা ঠিকঠাক পালন করতে পারে তাহলে আমাদের উন্নয়ন সম্ভব। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন চিকিৎসক হিসেবে তথা দেশের নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই দেশের একজন দেশপ্রেমিক নাগরিক। আমি চাইবো এদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ হোক, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, প্রত্যেকের তার ন্যায্য অধিকারগুলি পিরিপাক, এটা আমি চাইবো। আর চিকিৎসক হিসাবে আমি তো চাইবো আমরা যেন মানুষের দূরগোড়ায় আমাদের স্বাস্থ্যসেবা যেন পৌঁছে দিতে পারি সহজে, এটাও আমার একটা প্রত্যাশা আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার প্রত্যাশার জন্য এবং মতামতের জন্য। এবারে আমরা যাব আমাদের আজকের সর্বশেষ আলোচক, শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে কর্মরত আছেন চোখের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর তনিমা রয়। ডক্টর তনিমা রয়, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনি শুরুতেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার করবেন চোখের স্নায়ুরোগটি আসলে কি এবং সেটির বর্তমান প্রকোপ কেমন এবং মানুষ কখন বুঝবে তিনি স্নায়ুরোগে ভুগছেন এবং এই ক্ষেত্রে পরিত্রাণ। চোখের স্নায়ু রোগ একটা জটিল বিষয়। এই স্বল্প পরিসরে আমি চেষ্টা করব তার কিছু ধারণা দেওয়ার। প্রথমে আমরা আমাদের চোখে প্রায় অনেকগুলো স্নায়ু কাজ করে। একটার জন্য আমরা চোখে দেখি, যেটাকে অপটিক নার্ভ বলে, এবং কিছু স্নায়ু যার জন্য আমরা চোখ নাড়াচাড়া করি। সাধারণত চোখে হঠাৎ করে কম দেখা বা চোখ হঠাৎ বাঁকা হয়ে যাওয়া কিংবা চোখে দুটো দুটো দেখা, এগুলো স্নায়ুরোগের প্রধান সিমটম। এই ধরনের যদি রুগীরা সিমটমে ভোগে তাহলে বুঝতে হবে আমাদের ওদের সঠিকভাবে ইভ্যালুয়েশন করতে হবে। এবং অপটিক নার্ভ বা অন্যান্য যে সমস্ত নার্ভ, এগুলো হচ্ছে ব্রেনেরই একটা অংশ। ব্রেনের অনেক রোগ, তার ভেতরে টিউমার জনিত রোগ, যেগুলো প্রথম সিমটমই দেখা দেয় চোখের মাধ্যমে, এবং সেই ক্ষেত্রে রুগীরা আস্তে আস্তে কম দেখে এবং দুটো দুটো দেখে। সুতরাং এই সিমটমকে আমরা ধারণা করে আমাদের প্রপার এক্সামিনেশন করতে হবে এবং রুগীকে প্রপার অ্যাডভাইস দিতে হবে কি ইনভেস্টিগেশন করলে তাড়াতাড়িভাবে ব্রেইনের কিছু রোগ আমরা ডায়াগনোসিস করতে পারবো।
আর আপনি যেটা বললেন এখন কেন স্নায়ু রোগের প্রকোপ বাড়ছে, অ্যাকচুয়ালি এখন মানুষ সচেতন হচ্ছে, প্লাস আমাদের কিছু আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের জন্য, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, রক্তে চর্বির মাত্রা, এই ধরনের রোগগুলো বেড়ে যাচ্ছে। সেই জন্য রুগীরা স্নায়ু রোগের প্রকোপ, শুধু স্নায়ু রোগ বলবো না আমি, এখানে আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথিও জড়িত, যে সমস্ত কারণে রুগীরা এখন মানে কম দেখে। সো এই ধরনের আমাদের অভ্যাসগুলোকে একটুখানি মানে পরিবর্তন, আমাদের লাইফস্টাইলটা একটু ইমপ্রুভ করতে হবে, আমাদের এক্সারসাইজ বা ডায়াবেটিসের মাত্রা কন্ট্রোল করতে হবে এবং আমাদের সুস্থ খাদ্যাভ্যাস এটা আমাদের আনতে হবে, যে এই ধরনের অভ্যাসগুলো আমাদের একটু পরিবর্তন করতে হবে। এবং ডায়াবেটিস থাকলে অবশ্যই আমাদের রুগীর চোখ অন্তত বছরে একবার হলেও পরীক্ষা করে নিতে হবে। আপনি চমৎকার বলেছেন, সার্বিকভাবে স্নায়ুরোগ কি সেই বিষয়টি ফুটে উঠলো, সেই সাথে এটি থেকে পরিত্রাণের জন্য আমাদের যারা সাধারণ জনগণ আছেন বা সার্বিকভাবে আমাদের কী করণীয় সেটিও বলেছেন। এবার সর্বশেষ প্রশ্ন, একজন চিকিৎসক তথা দেশের নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি এক্ষেত্রে বলবো যে আমাদের সৎ থাকতে হবে, বি অনেস্ট। আমি যদি অনেস্ট থাকি এবং আমার মনে হয় আমরা একটা ভালো দেশ দেখতে পারবো ভবিষ্যতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, কথা বলছিলাম ডক্টর তনিমা রয়ের সাথে, তিনি চোখের স্নায়ুরোগ বিশেষজ্ঞ। এর মধ্য দিয়ে আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলেছি চট্টগ্রামের চক্ষু হাসপাতাল, শ্যাভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্মানিত চিকিৎসকবৃন্দের সাথে। তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম চোখের সমস্যা আসলে কীভাবে হয় এবং বর্তমানে চোখের কোন কোন সমস্যাগুলো বাংলাদেশে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে তারা আমাদেরকে অভয় দিয়েছেন প্রত্যেকটা বিষয়ের চিকিৎসা আছে, তাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা আছে। সেই সাথে তারা রোগী যারা আছে তাদেরকে পরামর্শ দিয়েছেন কোন ধরনের খাদ্যাভ্যাস এবং জীবন ধারণ করলে তারা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন। এবং আগামীর বাংলাদেশে চক্ষু চিকিৎসা এবং স্বাস্থ্যখাত কেমন হতে পারে সেই বিষয়ে তারা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং দেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে তারা দেখতে চেয়েছেন দুর্নীতিমুক্ত, হানাহানিমুক্ত, ঐক্যের এক বাংলাদেশ, যেই বাংলাদেশ সবাই সম অধিকারে বসবাস করবে, যেই বাংলাদেশে কেউ চিকিৎসা ছাড়া থাকবে না, সবার সুচিকিৎসা নিশ্চিত হবে, তেমনই এক সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ওনারা করেছেন। ওনাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই কামনায় আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।